রাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছি এবং সেখানে আমরা আমাদের দলের যে প্রস্তাবনা আমরা যেটি ধারাবাহিকভাবে অন্যান্য উপদেষ্টা মহোদয়দের সাথেও সাক্ষাৎ করে আমরা আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরেছি। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হলো যে সারা দেশে আপনারা দেখেছেন যে পুলিশ রোবটের মতন দাঁড়িয়ে আছে, কোনো কাজ করছে না। যদিও তারা দাবি করছে যে 90% পুলিশ কাজ করছে এবং তারা কাজে যোগদান করেছে, বাট আমাদের যে মাঠ পর্যায়ের অবজারভেশন সেটি হলো যে পুলিশ কোথাও ফাংশন করছে না, রোবটের মতন দাঁড়িয়ে থাকে। কোথাও অরাজকতা বিশৃঙ্খলা হলেও তারা কোনো ধরনের উদ্যোগ নেয় না। এমনকি থানাতে কেউ গেলেও মামলা নিতে চায় না, কাজ করতে চায় না। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে। তো এবং একই সাথে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ পাঠাচ্ছে যে পুলিশ এক প্রকার আওয়ামী লীগের আমলে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছিল অধিকাংশ পুলিশ কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের, তো সবাই আওয়ামী লীগের নির্দেশনায় মূলত তারা এখন এক ধরনের তারা কাজে না ফিরে তারা এক ধরনের কি বলা যায়, তারা মানে এই যে এক ধরনের হরতাল পালন করছে, মানে এটি আসলে খুবই দুঃখজনক। তো পুলিশ যাতে ফাংশন করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সম্ভবপর হয়, সেক্ষেত্রে আমরা বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সহযোগিতা করতে চাই। তিনি নিজেও আমাদের সহযোগিতা চেয়েছেন। তা আমরা যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছি সেগুলো আপনাদের মাঝে আমি একটু পড়ে শোনাই। আমাদের প্রথম যে দাবি সেটি হলো যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের পথ বন্ধ করে নিরপেক্ষ কাজের পরিবেশ তৈরি করা এবং নিয়োগ পদোন্নতি সহ তদারকিতে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা। অর্থাৎ সমাজের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে যারা সাবেক পুলিশ কর্মকর্তা, বিচার বিভাগের সাবেক বিচারকগণ এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক সমাজের প্রতিনিধি, তাদেরকে নিয়ে একটি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা এবং এর মাধ্যমেই আসলে পুলিশের পদোন্নতি থেকে শুরু করে যাদেরকে শাস্তি দেওয়া দরকার বা জবাবদিহিতার আওতায় আনা দরকার, এই কাজগুলো যাতে এই স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করার মাধ্যমে করা হয়। এর মাধ্যমে যেটি হবে যে পুলিশ লেজুর ভিত্তি করতে পারবে না, নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারবে। এই জন্য আমরা এই দাবিটি জানিয়েছি যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন যে ইতিমধ্যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা 2 নম্বরে যেটি জানিয়েছি, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে, গুলি চালিয়েছে, ছাত্রলীগ যুবলীগের মতন যারা সন্ত্রাসী কর্মযোগ্য করেছে যে সকল পুলিশের কর্মকর্তারা এবং কনস্টেবল, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার এবং একই সাথে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। এবং একই সাথে যেহেতু ছাত্রলীগ যুবলীগ তারা পুলিশের সাথে ঢুকে পুলিশের মধ্যে বন্দুক নিয়ে গুলি চালিয়ে, কোথাও কোথাও এমনই হয়েছে যে পুলিশের কাছ থেকে আপনার পিস্তল নিয়ে গুলি নিয়ে তারা ট্রিগার করেছে, তারা মানুষকে হত্যা করেছে। তো ছাত্রলীগ যুবলীগ যেহেতু সন্ত্রাসী সংগঠন, আমরা বলেছি যে এই দুটি সংগঠনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের 2টা মন্ত্রণালয়ের সহযোগিতায় বা সমন্বিতভাবে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি আমরা জানিয়েছি। যেটা আমরা বরাবরই জানিয়ে আসছি যে সন্ত্রাসী সংগঠন যারা জঙ্গি সংগঠনের থেকেও আমরা দেখেছি যে তাদের তৎপরতা এবং একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়েছে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হাতে আপনারা দেখেছেন যে অস্ত্র, ছাত্রলীগের হাতে চাপাতি, রামদা, বন্দুক, পিস্তল। সুতরাং এটি কখনোই আসলে কোনো ছাত্র সংগঠন হতে পারে না, এটি কখনোই যুব সংগঠন হতে পারে না। সুতরাং এই দুটি সংগঠনকে আমরা নিষিদ্ধের দাবি জানিয়েছি। 3 নম্বরে যে বিষয়টি আমরা জানিয়েছি যে আগামী 10 দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। কারণ আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা বিভিন্নভাবে লুটপাট করেছে, তারা বিভিন্নভাবে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত এবং অবৈধভাবে অনেককে দলীয়করণ করার মাধ্যমে প্রমোশন দেওয়া হয়েছে। যে কারণে এই সকল কর্মকর্তাদেরকে অবশ্যই 10 দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে। 4 নম্বরে যে বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও পুলিশকে দলীয়করণ করা সহ দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দলবাজ অসৎ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা। বিভিন্ন জায়গায় দেখেন যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের আমলে যারা এসপি হয়েছিল, ডিআইজি হয়েছিল, এডিসি হয়েছিল, তারা কিন্তু ওই পদেই বসে আছে। সুতরাং এদেরকে আপনি যদি ওই একই পজিশনে বসিয়ে রেখে আপনি মনে করবেন যে রাষ্ট্র সংস্কার কোনোভাবেই সম্ভবপর নয়, পুলিশ ইতিমধ্যে কোনো ফাংশন করছে না, এই রোবট পুলিশকে দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, আইন শৃঙ্খলা রক্ষা করবেন, সেটি কখনোই সম্ভবপর নয়। শুধুমাত্র বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে সেনাবাহিনী। আমার পাশে যে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী ছাড়া কেউ কাজ করছে না। সেনাবাহিনী যদি এই মুহূর্তে কোনো ফাংশন না করতো, রাষ্ট্র তো অচল হয়ে যেত, রাষ্ট্রে আরও কয়েকটি প্রতিবিপ্লব হয়ে যেত। সুতরাং সেনাবাহিনী যেভাবে কাজ করছে
পুলিশকে ওইভাবে ফাংশন করতে হবে। সেনাবাহিনী কাজ না করলে দেশ আর একবার প্রতি বিপ্লব হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সুতরাং অবশ্যই পুলিশকে কাজ ফাংশন করতে হবে এবং পুলিশের মধ্যে যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করা সহ দ্রুত সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন ও জেলা শহরের প্রতিটি থানায় 10 জন করে সেনা সদস্য নিয়োগ দিতে হবে। স্থানীয় প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কমিউনিটি পুলিশকে সক্রিয় করার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়মূলক প্রোগ্রাম হাতে নিতে হবে। দেখেন, যেহেতু পুলিশ অনেকে বলছে যে আমরা ভয় পাচ্ছি কাজ করতে, যদি আমরা কোনো ধরনের মামলা নিই অমকের বিরুদ্ধে অন্য একটি পক্ষ এসে আমাদের থানা ঘেরাও করতে পারে, হামলা করতে পারে। 10 জন করে সদস্য যদি প্রতিটি থানায় থাকে, আই থিঙ্ক এই ধরনের কেউ আগ্রাসী মনোভাব পোষণ করতে পারবে না, থানা ঘেরাও বা থানা হামলা করতে পারবে না। তো পুলিশের কাজের স্বাধীনতার ক্ষেত্রে এবং তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এই যে সচিবালয়ে যেমন সেনা মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে, ঠিক একইভাবে আমরা দাবি জানাচ্ছি যে প্রতিটি থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং একই সাথে পুলিশকে সহযোগিতা করার জন্য অবশ্যই 10 জন করে সেনা মোতায়েন করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে যেহেতু চিকিৎসকরা তারা এক ধরনের শাটডাউন ঘোষণা করেছিল, তারা ভয় পাচ্ছিল, তারা বলছে যে আমাদের উপর হামলা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে ডাক্তাররা তারা এখন সেবা দিচ্ছে, তাদের পিছনে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক একইভাবে পুলিশকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীকে থানায় থানায় তাদেরকে অবশ্যই দায়িত্ব দেওয়া উচিত। 5 নম্বরে আমরা যে বিষয়টি 6 নম্বরে যেটি আমরা বলেছি সেটি হলো যে পাসপোর্ট এবং ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরে ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা, পুলিশের ঝুঁকিপূর্ণ কাজের ভাতাসহ মাঠ পর্যায়ে টহল, পুলিশের জন্য পর্যাপ্ত বাজেট প্রদান, থানা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের ন্যায় পুলিশের ক্যাডার অফিসারদের পদায়ন। এই কথা কেন বলছি? কারণ দেখেন যে বিভিন্ন থানায় আপনার যিনি কনস্টেবল হিসেবে নিয়োগ পায় বা এসআই হিসেবে নিয়োগ পায়, সে পরবর্তীতে ওসি হয়। তো এটি আসলে এক ধরনের যারা আপনার সাধারণ জনগণ আমাদের কাছে জানিয়েছে যে বিসিএস ক্যাডার যারা হয়ে থাকে তাদেরকে যদি সরাসরি থানার দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই থানা ভালোভাবে ফাংশন করবে। যেমনভাবে দেখেন যে ইউনোকে কিন্তু একটা জায়গায় দায়িত্ব দেওয়া হয়, সে বিসিএস ক্যাডার। ঠিক একইভাবে ওইখানে যদি আপনার একজন এসপি পদমর্যাদা তাকে যদি থানার ওই দায়িত্ব দেওয়া হয়, সে এসপি হিসেবে দায়িত্ব পালন করবে, কিন্তু থানা তার নিয়ন্ত্রণে থাকবে। এই কাজটি যদি করা যায় তাহলে পুলিশ কিন্তু আরও ভালোভাবে ফাংশন করবে। এবং একটি ছেলে যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তার কিন্তু মানুষের সাথে মেশার, সামাজিকতার এবং একই সাথে জনগণের পালস অনুধাবন করার একটি ক্ষমতা থাকে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সব জায়গায় এখন পারবেন না, শুধুমাত্র সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে থানাগুলো রয়েছে সেখানে আপনারা বিসিএস ক্যাডার বা যারা আপনার বিসিএস ক্যাডার হিসেবে যারা এসপি হিসেবে নিয়োগ পায় সেই ক্যাডারদেরকে আপনারা থানার দায়িত্ব দেন। 7 নম্বর যেটি আমরা বলেছি যে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অসৎ আচরণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টাইম নেওয়া যাবে না। টাইম কিল করলেই ওই পুলিশ বিভিন্নভাবে লবিং করে তদবির করে সে কিন্তু ওই পদে সে কিন্তু বহাল থেকে যায়। সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যে 1 মাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা যদি আপনি দুর্নীতিবাজ পুলিশদের বিরুদ্ধে নেন তাহলে কোনো পুলিশ সদস্য কিন্তু ঘুষ খাবে না। 8 নম্বরে আমরা বলেছি যে সারা দেশে মাদক চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে ছাত্র নাগরিকদের সম্পৃক্ত করে পুলিশ কর্তৃক কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে মাদকের ইয়াবাবদি, হ্যাঁ, ইয়াবাবদির কমিশন খাইতে উবায়দুল কাদের। সুতরাং এই যে এমপিরা মাদকের ব্যবসার সাথে জড়িত, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ ছাত্রের পকেটে ইয়াবা ঢুকায় দেয়, ওই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা ফিরে যাব না। এখন পুলিশের বিরুদ্ধে অনেক জায়গায় মাদকের ব্যবসার সাথে জড়িত এমপিদের বিরুদ্ধে অভিযোগ, রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগ। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশে একজন যাতে মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত না হতে পারে এমন আইন করতে হবে যাতে করে এদেরকে ধরার সাথে সাথে পানিশমেন্ট দিতে হবে। দ্রুত বিচার কার্যক্রম, 7 দিনের মধ্যে এদেরকে প্রয়োজনে কারাদণ্ড দিতে হবে, 7 দিনের মধ্যে এদেরকে প্রয়োজনে ফাঁসি দিয়ে দিতে হবে। অর্থাৎ মাদক ব্যবসা করছে, আপনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন, তার আর কি আপনি তদন্ত করবেন, তাকে সাথে সাথে শাস্তি দিতে হবে। আমরা এই জন্যই বলছি যে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি এগুলো পুরোদমে বন্ধ করতে হবে। 9 নম্বর যেটি বলেছি যে কাজে যোগদান না করা এবং দায়িত্ব পালনে গাফলতি করা, পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা, প্রয়োজনে দ্রুত সময়ে নতুন নিয়োগ। দেখেন যে পুলিশ যেহেতু আপনার ফাংশন করতেছে না, সেক্ষেত্রে আমরা মনে করছি যে যারা যোগদান করছে তারা ভয়ের মধ্যে আছে, তারা অপরাধ করেছে, গুলি চালিয়েছে। সুতরাং এই
যারা ভয় পাচ্ছে তারা যেহেতু কাজে যোগদান করছে না তাদেরকে চাকরিচ্যুত করেন, এবং একই সাথে বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে যোগ্য দক্ষ পড়াশোনা রয়েছে তাদেরকে আপনারা শর্ট ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারেন, পুলিশে তাদেরকে নিয়োগ দিতে পারেন। 10 নম্বর, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সিস্টেমকে আরও কার্যকর করা। 11 নম্বর, চাকরি নয় সেবা, এই মূলনীতির আলোকে বাংলাদেশ পুলিশকে নতুন করে ঢেলে সাজানো। 12 নম্বর, যেটি সর্বশেষ, যে পুলিশি সিস্টেমকে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে একটি শৃঙ্খল জনবান্ধব ও দক্ষ বাহিনীতে পরিণত করা। আপনি দেখবেন যে আমেরিকা সহ আপনার ইউরোপ সকল দেশে আমরা দেখেছি প্রত্যেকটা পুলিশ সদস্যের গায়ে ক্যামেরা, কিন্তু আমাদের দেশে দেখেন র্যাব বলেন, বিজেপি বলেন, এমনকি সেনাবাহিনী বলেন, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গায়ে কিন্তু ক্যামেরা সেট আপ নাই। যদিও সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো অভিযোগ আসে না, সেটা আমি অন্য জায়গায় রাখলাম, কিন্তু পুলিশের বিরুদ্ধে তো অভিযোগ, ঘুষ খাওয়ার অভিযোগ, র্যাবের বিরুদ্ধে অভিযোগ, গুম করার খুন করার অভিযোগ। সুতরাং তাদের দেহে যদি আপনার বডি ক্যামেরা ফিট করা যায় তাহলে কেউ অপরাধ করতে পারবে না। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, অনেকের মুখে শুনছি যে পুলিশকে বলা হচ্ছে, যেমন হাসপাতালে গেলে আনসারকে বলা হচ্ছে ভাই 100 টাকা নাও, আমাকে দ্রুত একটু সিরিয়াল দাও। আনসার ভয়ে কিন্তু এখন ওই টাকাটা নিচ্ছে না, যেটা কিন্তু আগে সবসময় নিত। ঠিক একইভাবে রাস্তায় আপনার পুলিশ বিভিন্নভাবে চাঁদাবাজি করতে, এখন কিন্তু কেউ ভয়ে চাঁদাবাজি করছে না, এই যে রাষ্ট্র সংস্কার হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে তাদের মধ্যে একটি ভয় ঢুকে গেছে যে আমি অপরাধ করলে আমার পানিশমেন্ট হতে পারে। তো আমাদের হাতে একটি সুযোগ এসেছে এই রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর। সেই জায়গা থেকে আমরা সকল উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করছি। আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, এর আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছি, আরও আপনার অনেক উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি, ফরিদা আক্তার সহ। তো আমরা ধারাবাহিকভাবে সাক্ষাৎ করে যাচ্ছি। আমরা আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা জন্য মিডিয়াতে এই বিষয়গুলো আমরা তুলে ধরি, যে আমরা যে প্রস্তাবগুলো আজকে তাদের কাছে নিয়ে গিয়েছিলাম তারা বলেছে প্রত্যেকটা প্রস্তাব তারা বাস্তবায়ন করবে। এর আগে যখন সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন তাকে আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে জাহাঙ্গীর, যিনি এর আগে নির্বাচন কমিশনের সচিব ছিলেন, তাকে সরিয়ে দিতে হবে। 24 ঘন্টার মধ্যেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখন যারা উপদেষ্টাগণ রয়েছে তারা জনগণের কথা শুনছে, আমাদের কথা শুনছে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা চাচ্ছে। তারা যতক্ষণ আমাদের সহযোগিতা চায় আমরা সহযোগিতা করতে রাজি রয়েছি। একই সাথে তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এখানে আনসার ক্রু হওয়ার একটি ষড়যন্ত্র হয়েছিল, তো আমাদেরকে জানানো হয়েছিল। আমরা তখন কিন্তু আমাদের অফিস থেকে আমরা আমাদের মিছিল নিয়ে আমরা কিন্তু নেতৃবৃন্দরা এখানে আসি, এবং একই সাথে দুই পক্ষকে নিয়ন্ত্রণ করা, পরিস্থিতি সামাল দেওয়া, সেই কাজটি কিন্তু আমরা করেছি। এইভাবে আমরা সরকারকে সহযোগিতা করছি। আমরা সরকারের কাছে যে দাবি রাখতে চাই সেটি হলো একটি রোড ম্যাপ। আপনি কি করতে চান, 3 মাসের প্ল্যান কি, 6 মাসের প্ল্যান কি, 9 মাসের প্ল্যান কি, রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ কি, সেটি কিন্তু 1 মাস অতিবাহিত হইলেও এখনো তারা ঘোষণা করে নাই। সেটি কিন্তু আজকেও আমরা বলেছি যে আপনারা আপনাদের যে ওয়ার্ক প্ল্যান, আপনাদের যে রোড ম্যাপ, সেটি জনসম্মুখে আপনারা জনসম্মুখে দেন। প্রয়োজনে আপনারা মানুষকে ডাকেন, মানুষের পরামর্শ নেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেন, সাংবাদিক সমাজের পরামর্শ নেন, সবার পরামর্শের ভিত্তিতে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করেন। অন্যথায় আপনি কি করতে চান অস্পষ্ট থাকলে কিন্তু ধোঁয়াশা তৈরি হবে। ইতিমধ্যে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে 1 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হলো না। 1 মাস অতিবাহিত হয়ে গেল, যারা হাসপাতালে রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হলো না, প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। কারণ অনেককে আপনার সিঙ্গাপুরে বলেন, ইউরোপে বলেন, আমেরিকায় বলেন উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু তাদেরকে নেওয়া হয়নি। ধুকে ধুকে প্রায় প্রতিটা দিন আমরা দেখছি যে শহীদ মিনারে তাদেরকে জানাজা পড়ানো হচ্ছে। তো উপযুক্ত চিকিৎসা বা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা না দিতে পারলে এরকম আরও অনেকে মারা যেতে পারে। তো শহীদের তালিকা তৈরি করা হোক এবং শহীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, এবং একই সাথে যারা আহত রয়েছে তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, সেই দাবিগুলো আমরা জানিয়ে আসছি। আর কোনো প্রশ্ন আছে? আপনি আজকে প্রস্তাবনা দিয়েছেন পুলিশ কমিশন গঠন করা, যে পুলিশ কমিশন 2013 সালে জাতিসংঘ থেকে একটা বাজেটও আসছিল এবং প্রস্তাবনা আসছিল, সেটাও বন্ধ আছে। এখন আপনারা সেম উদ্যোগটাই নিচ্ছেন, এই ক্ষেত্রে কতটুকু আশ্বস্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা আপনাদেরকে যে পুলিশ কমিশন গঠন করবেন জনগণের জন্য? দেখেন, আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি তিনি আমাদেরকে, আপনি যে জাতিসংঘের যে প্রস্তাব, ওই বইটা তিনি পড়ছিলেন, তিনি আমাদেরকে দেখালেন যে আপনারা যে প্রস্তাব দিয়েছেন এটি নিয়ে আমি পড়াশোনা করছি এবং এটির বাস্তবায়ন করা হবে। এর আগে আমরা আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, সেখানেও আরও ডিআইজি বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ছিলেন, তারাও একই কথা বলেছে যে আমরা এটি নিয়ে আমরা কাজ করতে চাই। পুলিশ যদি নিরপেক্ষভাবে পুলিশকে দিয়ে ফাংশন করাতে হয়, দলীয় লেজুবৃত্তির বাইরে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই পুলিশ কমিশন গঠন করতে হবে। তো রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যেহেতু এই উপদেষ্টাদের হাতে,
সুতরাং তারা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তো এই প্রস্তাবনা দেওয়া হচ্ছে। তো আমরা তো লেজুর ভিত্তি করতে চাই না, আমরা তো পুলিশকে ব্যবহার করতে চাই না। সুতরাং তারা যদি আমাদের কথা না শোনে, যদি তারা পুলিশ কমিশন গঠন না করে, তাহলে আবার যে দল ক্ষমতায় আসবে আবার লেজুর ভিত্তি করবে। সুতরাং এর দায় কিন্তু এখন উপদেষ্টাদের নিতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস করি তারা স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করবে। আর স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন না করলে রাষ্ট্রে কোনো সংস্কার হবে না, পুলিশের কোনো সংস্কার হবে না। সুতরাং এটি অবশ্যই তাদের বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করলে তো আমরা সেটি অবশ্যই তাদের কাছে আমরা জবাব দিতে চাইব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি গতকালও একটি গণমাধ্যমের সামনে বলেছিলেন, আজকে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে কিনা। প্রশ্নটা হচ্ছে যাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা এবং অভিযোগ রয়েছে, এখন অনেকে গ্রেপ্তারের বাকি রয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, আমরা জানিয়েছি যারা অপরাধী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সব থেকে দুঃখজনক বিষয় হলো যে শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হচ্ছে না। আমরা এটি জানিয়েছি। আমরা যার সাথে দেখা হচ্ছে উপদেষ্টাগণের সাথে, যার সাথে সাক্ষাৎ করছি, আমরা এটি বলছি যে আওয়ামী হাইকমান্ডের কাউকে আপনারা কেন গ্রেপ্তার করছেন না, শেখ পরিবারের কাউকে আপনারা কেন গ্রেপ্তার করছেন না। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 626 জন সেখানে তাদের যে সেফ হোম রয়েছে সেখানে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সেই 626 জন কারা আমরা নাম জানি না। তাদেরকে ছেড়ে দেওয়া হলো নাকি এখনো সেখানে রেখে দেওয়া হয়েছে, নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে, কিচ্ছু জানি না। সুতরাং সেনাবাহিনীর উপর যেহেতু আমাদের এক ধরনের আস্থা বিশ্বাস রয়েছে, অবশ্যই সেনাপ্রধান যিনি রয়েছেন তিনি আমাদের বক্তব্য অবশ্যই তার কাছে পৌঁছাবে। আশা করি তিনি অবশ্যই সেই 626 জনের নাম প্রকাশ করবেন। এবং একই সাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলতে চাই যে এই মানে আওয়ামী লীগের হাইকমান্ডের কেউ কেন গ্রেপ্তার হচ্ছে না, শেখ পরিবারের কেউ কেন গ্রেপ্তার হচ্ছে না, সে বিষয়টি নিয়ে অবশ্যই জনগণের এক ধরনের প্রশ্ন রয়েছে। আশা করি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দিবেন তাদেরকে গ্রেপ্তার করার মাধ্যমে। অন্যথায় কিন্তু যেটি মনে হবে যে শেখ পরিবারের সাথে এই উপদেষ্টাদের এক ধরনের লিয়াজু হয়েছে, এক ধরনের গোপন চুক্তি হয়েছে, যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই সন্দেহ কিন্তু ইতিমধ্যে সরিয়ে গেছে। আমি কিন্তু এই বক্তব্য দিয়েছি, আপনাদের চ্যানেলগুলো থেকে প্রকাশ করেছেন। জনগণ আপনারা কমেন্টগুলো চেক করে দেখেন, জনগণ আমার মতামতের সাথে একমত। কেন শেখ পরিবারের কাউকে একজনকে আপনি ধরতে পারলেন না? কোথায় তারা? কোথায় গেছে? তারা কি সবাই শেখ হাসিনার সাথে হেলিকপ্টারে পালিয়ে গেছে? না, সেটা তো সম্ভবপর নয়। সুতরাং তারা কোথায় আছে বাংলাদেশে লুকিয়ে, অবশ্যই তাদেরকে অনতিবিলম্বে, আমি একটি আলটিমেটাম দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে শেখ পরিবারের প্রত্যেককে অবশ্যই তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আগামী 7 দিনের মধ্যে ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান এবং আপনার হাসান মাহমুদ, আরাফাত সহ যে সকল কুলাঙ্গাররা আজকে ছাত্রদেরকে খুন করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, কামালদেরকে আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা ধরেই নিব যে শেখ পরিবার এবং আওয়ামী হাইকমান্ডকে রক্ষার এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আপনারা মোট আজকে 12টি প্রস্তাবনা দিয়েছেন, তার ভিতরে আপনাদের এই প্রস্তাবনা শুনে উপদেষ্টা মণ্ডলীরা কি বলেছে, এবং সেই সাথে আপনি যে 7 দিনের আলটিমেটাম দিলেন, এই আলটিমেটাম কতটুকু কার্যকর হবে? না, আমরা 7 দিনের আলটিমেটাম বলতে 7 দিনের মধ্যে দাবি জানিয়েছি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন যদি আপনি 7 দিনের মধ্যে না গ্রেপ্তার করেন, আমি আমার বক্তব্য দিব, তাদের কাছে আবার যাব, প্রয়োজনে যদি তাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করা লাগে আন্দোলন করব। সুতরাং আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা বলছি যে এই মুহূর্তে আন্দোলন করা যাবে না, সেই জায়গা থেকেই মূলত আমরা আন্দোলন এই মুহূর্তে করছি না। তাদের কাছে আমরা আমাদের লিখিত যে প্রস্তাবনা সেগুলো সরাসরি দিয়ে আসছি। আমরাই তো জনগণকে আহ্বান জানাচ্ছি যে সচিবালয়ের সামনে আপনারা ঘেরাও করবেন না, কোথাও প্রোগ্রাম এই মুহূর্তে দরকার নেই, আগামী 3 মাস 4 মাস সরকারকে সময় দেন, দেখেন তারা কি করে। তো এই দাবি তো আমরাই তাদেরকে, আমরা এই প্রস্তাবটা তাদেরকে আমরা জানিয়ে এসেছি। তো সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি, অবশ্যই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই 12টি প্রস্তাবই বাস্তবায়নযোগ্য এবং তারা এটি অবশ্যই বাস্তবায়ন করবে।